মাঝরাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝরাতের গল্প। গল্পটা অনেককাল আগের। গল্পটা আমায় বলেছিলেন আমার দিদিমা। সেকালের বাচ্চারা সবাই স্কুলে গরমের কিংবা শীতে ছুটি পড়লেই ঘুরতে চলে যেত মামার বাড়ি, না হলে দাদুর বাড়ি, নয়তোবা পিসির বাড়ি, আর তাও না হলে পাহাড় অথবা সমুদ্র। কিন্তু আজকালকার বাচ্চারা স্কুলের ছুটিও পায় খুব কম, আর ছুটি ছাটার দিনগুলোতে মা বাবাকে একসাথে পেলেই ঢের। এখন যুগ পাল্টেছে, সময় এখন অনেক এগিয়ে গিয়েছে। সে যাই হোক, সেইটা বড় কথা নয়। কথা হলো আমার এই গল্পটা। সময় যতই এগিয়ে যাক, এখন যে গল্পখানা আমি লিখতে চলেছি সেইটি হবে একদম খাঁটি ক্লাসিক গ্রাম বাংলার ভূতের গল্প। কেননা কে জানতো যে আজ হঠাৎ লিখতে বসে নতুন প্লট ভাবতে ভাবতে সেই কোন ছোটবেলায় দিদিমার মুখ থেকে শোনা এই সত্যি ভৌতিক ঘটনাখানায় আমার মনে পড়বে। অতএব লেখালেখি শুরু করা যাক। সে বছর শীতের ছুটিতে আমি ও আমার 4 বছরের বোন মিতু, আমরা দুই ভাই বোনেতে মা বাবার সাথে চলেছি দাদুর বাড়িতে, সেই ত্রিপুরার আগরতলায়। বাকি বছরগুলোর থেকে সেবারের ছুটির মজা হয়েছিল একেবারেই দ্বিগুণ। কেননা সেবার বাবা আমাদের সবাইকে প্লেনে করে আগরতলা নিয়ে গিয়েছিলেন। প্রথমবার সেই প্লেনে চড়ার অভিজ্ঞতা যে কি সাংঘাতিক ছিল। তখনকার দিনের প্লেন জার্নি এখনকার দিনের মতো এতটা সুগম ছিল না। প্লেনে উঠে মা আর বোনের সে কি ভয়। আমিও যে খুব সাহসী ছিলাম তা কিন্তু নয়। একটু আধটু ভয় পেলেও আমি কিনা বড় দাদা হই। আমিও যে ভয় পাই, ছোট্ট বোনটাকে সেটা বুঝতে দিলে চলবে কেন? প্লেনের কি বিভৎস আওয়াজ! যখন প্লেনটা উঠল, মানে টেক অফ করলো, তখন মায়ের সে কি চিৎকার! বাবা অবশ্য খুব বকাবকি করেছিলেন মাকে। আমি একরকম জবুথবু হয়ে কানে হাত দিয়ে বসে আছি সিটে। বোন মায়ের কোলে বসে ঠক ঠক করে কাঁপছে। আজকাল যারা প্রথম প্লেনে চড়ে তারা খুব ভাগ্যবান, কারণ তাদেরকে এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় না। তাই তারা বুঝতে পারবে না সেকালে প্লেনে চড়ার অভিজ্ঞতা কেমন ছিল। যেমন ভয়ঙ্কর তেমনই রোমাঞ্চকর। তো তারপর সেই সুদূর কলকাতা শহর থেকে উড়তে উড়তে পৌঁছে গেলাম আমাদের দাদুর বাড়ি। আমরা যতক্ষণে পৌঁছলাম ততক্ষণে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। গিয়েই দেখি দিদিমা আমাদের উঠোনে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাচ্ছেন। বাড়ির বিশাল উঠোনটা পেরিয়ে যে প্রথম বড় ঘরখানা, সেইটা ছিল দাদুর কাছারি ঘর। আমার দাদু মানে শ্রী বিশম্বর চক্রবর্তী ছিলেন তখনকার দিনের ডাকসাইটে উকিল, এবং পাশাপাশি জ্যোতিষচর্যায় তিনি ছিলেন স্বনামধন্য। দুপুরের খাওয়ার সময়টুকু ছাড়া সকাল থেকে রাত প্রায় 8টা অবধি কাছারি ঘর থাকতো মক্কেলে ভরা। বরাবরই আমাদের ছোটদের ওই ঘরে যাওয়া বারণ ছিল। আর স্বাভাবিক, মামলা মোকদ্দমার আলোচনা, আইনি কথাবার্তা, এই সমস্ত গুরুগম্ভীর বিষয়ে ছোটদের অবশ্য কি কাজ। বরঞ্চ আমাদের প্রধান লক্ষ্য থাকতো কতক্ষণে দিদিমা তার ঠাকুর ঘরের চৌকির তলায় সেই ইয়া বড় বড় কাঁচের বয়ামের ভেতরের সুস্বাদু খাদ্যদ্রব্যগুলোকে পরম স্নেহে আমাদের হাতে তুলে দেবেন, আর আমরা দুই ভাই বোনেতে মিলে সেগুলোর সদ্গতি করব। বড় বড় ক্ষীরের মোয়া, মুচমুচে চাল ভাজা, চৌকো চৌকো তিলকুট, আরও কত কি। প্রত্যেকবারের মতো সেবারেও দাদুর বাড়ি পৌঁছবার ঠিক 2-3 দিন পরই বাবাকে কলকাতায় ফিরে যেতে হলো। আমাদের বাবা লালবাজার দপ্তরে কাজ করতেন, তাই পরিবারের সাথে লম্বা ছুটি কাটানো কোনোদিনই তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাই স্কুলের ছুটি শেষ হয়ে এলেই বাবা আবার আসবেন আমাদের নিয়ে যেতে। বাবার কলকাতায় ফেরা ঠিক আগের দিন রাতে আমি আর আমার বোন মিতু দুজনেই আগে থাকতে এসে বসে আছি দিদিমার শোবার ঘরে। আমাদের উদ্দেশ্য সারা রাত দিদিমার কাছ থেকে
হরেক রকম গল্প শোনা। আসলে সকাল থেকে রাত অবধি দিদিমার কাছ থেকে হাজারো আবদার করে করেও আমাদের আশ মিটত না। তাই সেদিন দুপুরে কোনো এক বিশেষ কাজে দাদুকে যখন চট্টগ্রামে রওনা হতে হলো, খুব সহজেই আমরা ভাই বোনেতে হানা দিয়েছিলাম সে রাতে দিদিমার ঘরে। কেননা দাদু থাকলে এটা কখনোই সম্ভব হতো না। দাদুর ঘুম খুব পাতলা এবং অনেক রাতেই আমরা দেখতাম দাদুর ঘরে অনেক রাত অবধি আলো জ্বলতে। ছোটবেলায় অত বুঝতে না পারলেও এটুকু বুঝতাম যে দাদু রাতের বেলা নানান ঠিকুজি কুষ্টি নিয়ে চর্চা করতেন। তাই সেসবের মাঝে আমরা গিয়ে হল্লা করলে তিনি যে বিরক্ত হবেন সেটা বলাই বাহুল্য। সেই রাতে ছিল মাঘী পূর্ণিমা। আমরা দুই ভাই বোনেতে মহা আনন্দে পা দোলাচ্ছি একটা বড় কালো ট্রাঙ্কের উপর বসে। সামনেই মেঝের ওপর একখানা শতরঞ্জি পেতে দিদিমা বসে বসে এক মনে ভরে চলেছেন কতগুলো কাঁচের বয়াম। কোনোটায় নিমকি, কোনোটায় আবার নারকেল নাড়ু এবং আরও অনেক কিছু। এসব তোড়জোড় চলছে আমার বাবার জন্য। বাবা যতই না করুক না কেন, দিদিমা বাবার ব্যাগখানা ভরে দিতেন রকমারি খাবারের বয়ামে। এছাড়াও হেসেলে বড় বড় টিফিন ক্যারিয়ারে নতুন গুড়ের পায়েস, পিঠে পুলি, পাটিসাপটা তো সব তৈরি আছেই কাল বাবার সাথে কলকাতায় যাবার জন্য। আর সবশেষে দিদিমা যখন জিভে গজার বড় বয়ামখানা খুললেন, অমনি দেখি আমার বোন মিতু হঠাৎ ওর হাতটা বাড়িয়ে দেয় তার দিকে। তারপর আধো আধো গলায় বলে, দিম্মা, ও দিম্মা, দিম্মা, একটা দাও না দিম্মা, ও দিম্মা। আমি কনুই দিয়ে হালকা একটা গুঁতো দিই মিতুকে। আরে বোন, তোর তো 2 হাত ভর্তি নারকেল নাড়ু, তার মধ্যেও তুই আবার গজার জন্য হাত বাড়াচ্ছিস? হ্যাংলার কাকে বলে? হ্যাঁ? দিদিমা কিন্তু একগাল হেসে দুটো গজা বয়ামে ঢাকনিতে করে রেখে দিল মিতুর পাশে। এমন সময় কোথা থেকে আমাদের মা এসে হাজির। আমরা ট্রাঙ্কটার ওপর এমনভাবে বসেছিলাম যে আমাদের পিঠ ছিল দরজার দিকে। মায়ের গলা কানে আসতেই আমরা ভাই বোনেতে তাড়াতাড়ি মাথা নিচু করে আর চোখে দিদিমার দিকে তাকিয়ে রইলাম। কি রে, তোদের ব্যাপারখানা কি? এত রাতে মায়ের ঘরে দুটোতে মিলে কি হচ্ছেটা কি? আর মুখ তো সারাক্ষণ চলছেই দেখছি। মায়ের শেষ কথাটা শুনে ঘাবড়ে গিয়ে আমার হাত থেকে কতগুলো নাড়ু গড়িয়ে মেঝের উপরে পড়ে গেল। আর দিদিমা তা দেখে বেশ বিরক্ত হয়ে মাকে বললে, তুই এখান থেকে যা দেখিনি, রাত অনেক হলো তুলি। জামাইকে তো কাল সকাল সকাল বেরোতে হবে নাকি? ভোরবেলায় উঠতে হবে। আর শোন, আমার ইরামানি কাজে ঘরে ঘুমোবেক্ষণ, তুই কি ঘুমিয়ে পড় শিগগিরি। দিদিমা আমাকে আর আমার বোনকে একসাথে হীরা মানিক বলে ডাকতেন। বড় ভালোবাসতেন দিদিমা আমাদের দুজনকে। মা, ওরা কিন্তু তোমাকে খুব জ্বালাবে। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারবে না কিন্তু। ও সব আমি বুঝে নেবক্ষণ, তুই গিয়ে ঘুমো যা। আর শোন বাপু, এই ঘরের দরজাখানে একটু বন্ধ করে দিয়ে যা তো, হাওয়া আসছে বড্ড। কেন কে জানে একটা অগাধ বিশ্বাস ছিল দিদিমার প্রতি আমাদের। যে করেই হোক ওই কয়েকটা দিন দিদিমা ঠিক বাঁচিয়ে নিতেন আমাদের মায়ের বকাবকি থেকে। ও দিম্মা, একটা একটা গল্প শোনাও না দিম্মা, একটা একটা গল্প শোনাও, একটা গল্প শোনাও না। বিছানায় শুয়ে পড়েই দিদিমার পাশ থেকে ভেসে এলো মিতুর চাপা গলা। জানালার ফাঁক গলে ঘরে আসা চাঁদের আলোয় দেখা যাচ্ছে দিদিমার গোলপানা মুখখানি। বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিনি বললেন, তারপরে আমার হীরা কিসের গল্প শুনতে চায়, একটু শুনি। এবার পাশ থেকে আমি দিদিমাকে জড়িয়ে ধরে বললাম, দিদিমা তুমি বরং আজ আমাদের একটা ভূতের গল্প শোনাও না দিদিমা। দিদিমা মিষ্টি হেসে আহ্লাদি গলায় বললেন, ও আমার মানিক সোনা, ভূতের গল্প শুনবে? বেশ বেশ, কিন্তু আমার হীরামানিক আবার ভূতের গল্প শুনে ভয় পাবে না তো? না গো দিদিমা, আমরা একদমই ভয় পাবো না। ভূত এলে আমরা তোমার শেখানো ছড়াটা বলে ভূতকে তাড়িয়ে দেবো তো। এই বোন, বল তো ছড়াটা। আমরা ভাই বোনেতে একসাথে দিদিমাকে ছড়াটা গিয়ে শোনালাম।
ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি? আমায় কি? এটা শোনার পর দিদিমা বেশ কিছুক্ষণ ফোকলা মুখে হাসলেন। নিজের হাতে সেলাই করা কাঁথাখানা আমাদের গায়ে চাপিয়ে দিলেন। তারপর আমাদের দুজনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্প বলা শুরু করলেন। আচ্ছা আচ্ছা, শোনো বাপু, এখন আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা কিন্তু মোটেও বানানো কোনো গল্প নয়। একদম সত্যি ভূতের গল্প, একদম সত্যি ঘটনা, এই বাড়িরই ঘটনা। তবে তখন এ বাড়িটা সবে সবে তৈরি হয়েছিল। তোমাদের দাদাইয়ের বাবা এই গ্রামে জমি কিনে বাড়িখানা বানিয়েছিলেন। তারপরে আমরা সবাই মিলে যখন এ বাড়িতে বসবাস করা শুরু করেছিলাম, বিশ্বাস করো তখনও কিন্তু আমরা কেউ কিছু বুঝে উঠতে পারিনি গো, কি হতে চলেছে আমাদের সাথে। তাহলে শুরু থেকেই বলি গল্পটা, কেমন? শোনো তবে। সেদিন ছিল বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান। বাড়ি সমস্ত কাজ সারতে সারতে বেশ দেরি হয়ে গিয়েছিল সেদিন। তখন গভীর রাত। আমি হেসেলে পুজোর বাসন কোসন সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখছি, আর আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে চাঁপা বলে একটা মেয়ে। ও ছিল আমাদের বাড়ির সবসময়ের বাঁধা কাজের লোক। সব শেষে একটা কাঠের মস্ত বারকোষ ধুয়ে মুছে দুজনায় বয়ে নিয়ে যাচ্ছি। কাল সকালে আবার সবার জল খাবারের ব্যাপার স্যাপার আছে, তাই খানিকটা তোড়জোড় করে নেওয়া আর কি। ঠিক তক্ষুনি আমাদের চমকে দিয়ে দড়াম করে খুলে গেল খিড়কির দোরকানা। শীতের রাত, সন্ধ্যের পরই ওই দোরকানায় খিল তুলে দেওয়া হতো। কোথাও কেউ নেই, সেই বন্ধ দোর খুলে যায় কি করে? এদিকে চমকে গিয়ে চাপার হাত আলগা হয়ে ওই রকম মস্ত ভারী বারকোষখানা পড়বি তো পর সোজা এসে পড়লো আমার পায়ের ওপর। সে কি যন্ত্রণা মাগো! বাড়ি ভর্তি তখন আত্মীয় স্বজন, সবাই ঘুমোচ্ছে। প্রথমে তো খুব জোরে চিৎকার করে ফেললেও ওরে বাপ রে বাপ, তাড়াতাড়ি মুখে আঁচল চাপা দিয়ে বসে পড়লাম মেঝেতে। কোনো রকমে কোকিয়ে কোকিয়ে চাপাকে জিজ্ঞেস করলাম, এই ইরে তুই কিরকির দৌড় দিসনি ঠিক করে? তোকে তো অনেক আগেই বলেছিলাম ওরে চাপা দৌড় দিয়ে দে। তা ওর সাথে কথা বলতে বলতে বুঝতে পারলাম ও বেশ ঘাবড়ে গেছে। মুখ থেকে একটাও কথা বেরুচ্ছে না, বড় বড় চোখে তাকিয়ে আছে খালি খিড়কির দরজার বাইরে। সেখানে ঘুটঘুটে অন্ধকার, একটু দূরেই রয়েছে পুকুর পাড়। চাপা তাকিয়ে রয়েছে সেই পুকুর পাড়েরই দিকে। আমার কেন জানি না ওর হাব ভাব মোটেই সুবিধের মনে হলো না। আমি এবার একটু জোরেই ডাক দিলাম ওকে, কি রে, এই কি দেখছিস ওদিকে তুই? এই কি রে? ও বউ দিদি, ওইটা কে গা? ওই বউটা কে? এইদিকেই আসছে যে বউ দিদি। কি বলছি? কে? ওর মিনমিনে গলায় বলা কথাগুলো মনে পড়লে জানো তো আজও গায়ের রোম আমার খাড়া হয়ে যায়, ঠিক সেই দিনের মতো। আমি কোনো রকমে ওকে জিজ্ঞেস করলাম, কে ওখানে? হ্যাঁ, এই তুই কাকে দেখছিস রে? কই, আমি তো কাউকে। কোনো উত্তর না দিয়ে চাপাটা ছুটতে ছুটতে বেরিয়ে গেল হেসেল থেকে। কোলা দরজাটা দিয়ে কনকনে শীতের হাওয়া এসে কাঁপিয়ে দিচ্ছে আমার সারা শরীর। উঠে দাঁড়াতেও পারছি না। পায়ে হাত রেখেই বুঝেছি
পা এক্কেরে পুলে ডোল হয়ে আছে। আমি ভয়ে ভয়ে খোলা দরজাটার দিকে তাকিয়ে রইলাম শুধু। পরের দিন সকালে জল খাবারের জন্য লুচি বেলতে বেলতে চাপা পরিষ্কার করে জানিয়ে দিল আমাদের সে আর এ বাড়িতে রাতে থাকবে নেকো। তার নাকি স্বামীর নাইট ডিউটি পড়ে গেছে, ছেলেকে সামলাতে হবে, তাই ও আর রাতে এ বাড়িতে থাকবে না। সমস্ত কাজ সেরে বিকেলেই বেরিয়ে যাবে বাড়ি থেকে। শাশুড়ি মা অনেক চেষ্টা করলেন, রাজি করাতে চেষ্টা করে গেলেন ক্রমাগত, কিন্তু শেষ পর্যন্ত চাপার ওই এক কথা, থাকবেনি। না না, আমার রাইতে এখানে আর থাকা হবে নাই গো। বাড়িতে অনেক কাজ থাকে গো গিন্নিমা। আমি রাইতের বেলা এখানে থাকলে বাড়িখানকে সামলাবে গো। হবে হয়তো, স্বামীর ডিউটি, ছেলের দায়িত্ব, এসবের জন্যই ও আর পারবে না রাতে আসতে। কিন্তু আমার কেবলই মনে হতে লাগলো ও রাতে এ বাড়িতে না আসার কারণ একমাত্র গত রাতের ওই কিরকির দৌড়ের ঘটনাটা। এই সাত সকালেই ওই কিরকির কাছেও যেতেই চাইছে না। সে যে কাল রাত্রে কতটা ভয় পেয়েছে আর কেনই বা পেয়েছে সেটা শুধু তো সেই জানে। যাই হোক গে, শাশুড়ি মায়ের সামনে আর ওই কথাটা ওঠালাম না তখন। দুপুরবেলা সমস্ত আত্মীয় স্বজনরা খেয়ে দিয়ে রওনা দিয়েছে। ততক্ষণে তেল মালিশ করে করে পায়ের ফোলাটা একটু কমলেও ব্যথা কিন্তু এখনো ভালোই আছে। শাশুড়ি মায়ের বলায় ঘরে গেছে একটু বিশ্রাম নিতে। পায়ে লেগেছে সেটা মা সাত সকালেই দেখতে পেয়েছেন, বুঝেওছেন, কিন্তু কিভাবে যে লেগেছে সেটা সত্যি সত্যি আমি তখনও ওনাকে বলিনি কিছু। দুপুরবেলা কোনো কালেই আমার তেমন ঘুমটুম আসে না। আমি সুতো নিয়ে সেলাইয়ের ফ্রেমখানা নিয়ে বসলাম। পরে বেশ কিছুটা সেলাই হয়ে গেলে চোখ দুটো বুজে একটু হেলান দিলাম বালিশে। সাথে সাথে কানে এলো একটা ছলাৎ ছলাৎ আওয়াজ। খাটের মাথার দিকেই ছিল জানলা। সেই জানালা দিয়ে পুকুর ঘাটের কিছুটা দেখা যেত। তবে প্রথমটায় মনে হলো কেউ কোনো কাজে এসেছে হয়তো, আবার চোখ বুঝলাম, কিন্তু মন শান্ত হলো না। যত সময় গেল ততই সেই ছলাৎ ছলাৎ করে আওয়াজটা বেড়ে যেতে লাগলো। আমি এবারে বাধ্য হয়েই মাথার কাছে জানালার পাল্লা দুটো খুলে ফেললাম দেখব বলে। এত জোরে জোরে কারা এই সময় এসে পুকুরে এত হল্লা করছে বাপু? জানালা খুলে আমি তো অবাক, পুকুর পাড়ে কাউকেই দেখতে পেলাম না, এমনকি পুকুরের জলও একেবারে স্থির, যেন কেউ সেই জল ছোঁয়নি পর্যন্ত। আর জলে ছলাৎ ছলাৎ আওয়াজটাও আর হচ্ছে না। তাহলে কি আমি ভুল শুনলুম? হবেই বা। ভাবতে ভাবতে জানালা থেকে চোখ সরিয়ে আবার বালিশে হেলান দিলাম। সঙ্গে সঙ্গে আবার সেই ছলাৎ ছলাৎ আওয়াজটা। আমি তাড়াতাড়ি জানালার দিকে তাকালাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। আওয়াজটাও থেমে গেছে, আর কিছু শোনা যাচ্ছে না। এইবারে আমি আর শুতে পারলাম না, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম মায়ের ঘরে, বললাম তাকে ঘটনাটা। শাশুড়ি মা মন দিয়ে সব কথাই শুনলেন। অনেক অল্প বয়সে মাকে হারিয়েছিলাম, বিয়ে হয়ে আসা থেকে হয়তো সেই কারণেই হবে শাশুড়ি মা আমায় খুব স্নেহ করতেন। মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দেখো বৌমা, তুমি এই সব আমায় বললে, কিন্তু বড় খোকাকে এইসব বলতে যেও না কো, বুঝেছো? ও এসবে বিশ্বাস করবে না কো। যেমনি ওর বাবা ঠিক তেমনি আমার বড় খোকা, ও এসব শুনলে এসেই উড়িয়ে দেবে। কিন্তু বৌমা, তোমার খারাপ লাগবে। আজ ভোরে আমিও ওই পুকুরে কিছু একটা দেখেছি বৌমা, জানো তো?
তুমি ভয় পাবে ভেবে তোমাকে বলি না কো, কিন্তু সকালে ওনাকে বলেছিলাম, কিন্তু উনি তো আমাকে পাগল ছাগল বলে পাত্তাই দিলেন না কো। মা সামান্য হাসলেন। আমি মাকে অনেক জোর করলাম আজ ভোরে মা কি দেখেছে সেটা আমায় বলার জন্য। উনি প্রথমে বলতে না চাইলেও শেষটায় উনি একরকম বাধ্য হয়েই বলতে শুরু করলেন। আজকে খুব ভোর ভোর আমার ঘুমখানা ভেঙে গিয়েছিল, কিন্তু রোজ রোজ এমনটা হয় না কো, আজকেই হলো। এই রকম মাঘের শীতেও আমার খুব গরম লাগছিল বৌমা, কেন কে জানে। ঘরের এই জানলাটা সেই রাত থেকেই বন্ধ ছিল, ওদিকে আমার তো গরমে দম বন্ধ হয়ে আসার জোগাড়। কি করি, তাই ঘরে একটু বাতাস আনতে অল্প করে খুলে দিলাম জানলাটা। তখনও চারিদিকে আলো ফোটেনি কো বৌমা ভালো করে। তুমি তো জানোই এই জানলাখানা থেকে পুরো পুকুর পাড়টাই দেখা যায় বেশ। একটু শান্তি পেলাম জানলাটা খুলতে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিছানায় এসে শুয়ে পড়লাম আবার। চোখ দুটো বুঝতেই ঠিক যেমনটা তুমি বললে, ঠিক ওই সময়ে আমিও ওই রকম আওয়াজটাই পেলাম, ছলাৎ ছলাৎ করে। ভাবলাম কাক ভরে কে নাইতে এলো এখন। আবার উঠে পড়লাম বিছানা ছেড়ে, জানলার কাছে এসে দাঁড়িয়ে অল্প ভোরের আলোয় যতদূর দেখা যায় দেখার চেষ্টা করলুম, কিন্তু পুকুর পাড়ে কাউকেই দেখতে পেলুম না বৌমা। কি মনে করে জানলার অন্য পাল্লাটাও এইবার খুলে ফেললাম, এতক্ষণ তো সেটা বন্ধই ছিল। আর সেইটা খুলতেই স্পষ্ট দেখলাম একটা কালো মানুষের মতো কিছু সরে গেল গো বৌমা। দেখে মনে হলো একটা বউ মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল বন্ধ পাল্লাটার অন্য প্রান্তে। আমায় দেখেই সেটা সরে গেল জানলা থেকে। সেই থেকে এই জানলাখানা বন্ধ করে রেখেছি গো বৌমা। তাহলে আমি বলেছিলাম না বাবাকে এই জমিটা না কিনতে, এই জমিতে বাড়ি না বানাতে? বলেছিলাম তো আমি একদম ঠিক বুঝেছি। হঠাৎ ঠাকুর এসে ঘরে ঢুকলো। তোমাদের চোদ দাদু, বুঝেছ তো, এখন গ্রামের পূব দিকে যে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরখানি দেখেছ বোধহয়, সেই মন্দিরের প্রধান পুরোহিত। তো বিয়ে হয়ে এসে ঠাকুরপোকে দেখে যেটুকু বুঝেছিলাম, আর যাই হোক সে ওই বয়সের বাকি ছেলেদের মতো মোটেও ছিল না, একেবারে আলাদা ছিল। সপ্তাহে 7 দিন নিরামিষ খাওয়া থেকে শুরু করে ভক্তি ভরে 3 বেলা আহ্নিক করা, ওই রকম সাত্বিক ছেলেটা নিশ্চয়ই কোনো কিছু বুঝতে পেরেই হয়তো না করেছিল এই জমিটা কিনতে। যদিও মা বেশ অসন্তুষ্ট হলেন ওর কথায়, বললেন, আস্তে শুভ আস্তে, তুই চুপ কর দেখি শুভ। জানিস নে তুই, তোর বাবা এসবে বিশ্বাস করেন না কো। বিশুটাও হয়েছে তেমনি। তাই দয়া করে এসব নিয়ে চেঁচাস না, অশান্তি করিস না তুই। চুপ থাকলেই তো সব ঠিক হয়ে যাবে না মা। এই জায়গা ভালো নয়, আমি বুঝতে পেরেছি। মিলিয়ে নিও আমার কথা, মিলিয়ে নিও। তো কি হয়েছে জানো তো, সেদিন সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ জেলে হেঁসেলে ঢুকেছি সবে। চাপা তো বিকেলেই চলে গেছে কাজ করে দিয়ে, তাই শাশুড়ি মায়ের হাতে হাতে সমস্ত জোগাড় যন্তর করছি রাতের খাবার দাবারের। হঠাৎ মনে হলো বাইরের উঠোনে কেউ এসে দাঁড়িয়েছে।
ঠাকুরপো এই সময়টা আহ্নিক করে দালানে বসে গীতা পাঠ করে, তার গলাও শুনতে পেলাম হেসেল থেকেই। বলুন, কাকে দরকার? আমি পুরোহিত দুর্গাচরণ চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র কৃষ্ণচরণ চক্রবর্তী। বাবা গতকাল এসেছিলেন আপনাদের বাড়ির গৃহপ্রবেশের পূজাবিধি সম্পন্ন করতে। উকিলবাবুর সাথে বাবার কথা হয়েছিল কিছু আইনি ব্যাপারে, তবে সেই সংক্রান্ত কাগজপত্র স্বাভাবিকভাবেই তখন বাবার সাথে না থাকায় আজ উনি আমায় পাঠালেন। কিছু পরামর্শ করার প্রয়োজন, তাই উকিলবাবুর সাথে যদি একটু কথা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি এখানে একটু বসুন, আমি কাছারি ঘরে বাবাকে বলে আসছি। বসুন বসুন। বৌদিদি, ও বৌদিদি, তুমি একটু চা করো তো, আমি বাবাকে বলে আসছি। আরে আপনি ব্যস্ত হবেন না, আপনি একটু জল দিতে বলুন, চায়ের প্রয়োজন নেই। এসেল থেকে জল বাতাসা নিয়ে দালানে এসে দাঁড়ালাম। দেখলাম উনি ঘুরে বেড়াচ্ছেন উঠোনে। আমি গিয়ে ঠাকুরপোর চৌকির ওপর বাটি আর জলের গেলাসটা নামিয়ে রাখলাম। ঠাকুরমশাই ছেলের উদ্দেশ্যে বললাম, আপনি এইখানে এসে বসুন, ঠাকুরপো এলে আপনাকে নিয়ে যাবে কোন কাচারি ঘরে। মনে হলো উনি যেন আমার কথা একটুও শুনতে পেলেন না, উঠোন জুড়ে কিছু একটা খুঁজে চলেছেন। এমন সময় দালানের অন্য প্রান্ত থেকে ঠাকুরপোকে আসতে দেখলাম। আমি ঠাকুরপোকেই ইশারা করলাম ওনাকে ডাকার জন্য। ঠাকুরপো সেই মতন ওনাকে ডাকলেন। কৃষ্ণচরণ বাবু, আপনি শুনছেন? আর ঠিক তখনই উনি আমাদের দুজনের দিকে তাকালেন। চোখ মুখ দেখে মনে হচ্ছে উনি কিছু একটা নিয়ে খুব চিন্তিত। তারপরে কি একটা ভেবে হনহনিয়ে আসলেন দালানের ওপর। চৌকি থেকে জলের গেলাসটা তুলে নিলেন, সেটা নিয়ে খোলা উঠোনে গিয়ে আকাশের দিকে তাকিয়ে গেলাসখানা উঁচু করে ধরে বিড় বিড় করে কিছু বলতে লাগলেন, খুব ধীরে ধীরে। সেই রকম স্পষ্ট কিছু শোনা গেল না। ওদিকে কখন যেন মাও এসে দাঁড়িয়েছেন আমার পিছনে। ঠাকুরমশাইয়ের ছেলের ওই সব অদ্ভুত কাণ্ড কারখানা দেখে উনিও আমার আর ঠাকুরপোর মতো খুব অবাক হয়েছেন। আমার কাছে এসে উনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বল দেখি বৌমা, ও কে? ঠাকুরমশাইয়ের ছেলে গো মা, বড় ছেলে। বাবার সঙ্গে কিছু দরকার আছে। ঠাকুরপোকে তাই বলছিলেন যে ঠাকুরমশাই নাকি ছেলেকে দিয়ে কি সব জরুরি কাগজপত্র পাঠিয়েছেন, সেসব নিয়ে কথা বলতে চান বাবার সাথে। আমি জল বাতাসা দিতে ছিলাম, উনি হঠাৎ করেই জলের গেলাসখানা নিয়ে এসব কি যে শুরু করলেন, কিছুই তো বুঝে উঠতে পারছি না গো মা। বেশ কিছুক্ষণ এমনটা চলার পর হঠাৎ উনি থেমে গেলেন। আমরা দেখলাম উনি যে হাতে গেলাসখানা ধরে আছেন সেই হাতটা ভীষণ জোরে কাঁপছে। কাঁপতে কাঁপতেই জল ভরা পিতলের গেলাসখানা ছিটকে পড়ে গেল ওনার হাত থেকে, আর গেলাসের ভেতর থেকে হড়হড়িয়ে বেরিয়ে এলো আলকাত্রার মতন কালো জল। ঠং করে গেলাসখানা পড়ে গেল উঠোনে, আর পুরো উঠোন জোরে ছড়িয়ে পড়ল সেই অশুভ কালো জল। জলটা দেখে আমার কেমন যেন গা বমি দিতে লাগলো। কোনো রকমে মুখে আঁচল চাপা দিলাম। মা ভয় ডুকরে কেঁদে উঠলেন। ও মা গো, এসব কি? আশ্চর্য ব্যাপার যে শুধু আমরাই দেখেছিলাম তা কিন্তু নয়, দেখেছিলেন আরও দুইজন। সেটা বোঝা গেল যখন কাচারি ঘর থেকে বাবা জানালায় দাঁড়িয়ে বললেন, এসব কি ভেলকিবাজি হচ্ছে আমার বাড়িতে? প্রায় সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে দালানে এসে দাঁড়ালেন বাবা, পেছনে পেছনে তার বড় ছেলে। ঠাকুরপো বাবাকে কিছু একটা বলে শান্ত করতে যাচ্ছিল, কিন্তু তাতে তো কোনো লাভ হলো না। উল্টে বাবা মাকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার তোমাদের? বৌমা না হয় ছেলে মানুষ, তোমারও কি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে নাকি? মজা দেখা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, না? যাও ভেতরে যাও, বৌমাকে নিয়ে যাও, ভেতরে যাও এখনই।
মা সাথে সাথে আমার হাতটা টেনে ধরলেন। যতই তখন ভালো বইয়ের মতো হেসেলে ঢুকে যাই না কেন, দৌড়ের আড়াল থেকে সব উকি দিয়ে দেখছিলাম। বাবাকে দেখলাম দালানের চৌকির ওপর বসতে। কৃষ্ণচরণ বাবু ততক্ষণে উঠে এসেছেন দালানে, 2 হাত জড়ো করে নমস্কার করলেন বাবাকে। এত সব কিছু হওয়ার পরেও মানুষটার ভালো ব্যবহার দেখে বাবা হয়তো কিছুটা শান্ত হলেন। বললেন, আমার ছোট ছেলে শুভঙ্কর বলল ঠাকুরমশাই আপনাকে পাঠিয়েছেন। তা কাগজপত্র সব নিয়ে এসেছেন আশা করি, কালকে যেমনটা বলেছিলাম আপনার বাবাকে। বেশ, কাজের কথা হোক তাহলে। এখন অনেক তো সময় অপচয় হলো। উকিলবাবু, সময় তো অনেক অপচয় হলো, আরও একটু সময় অপচয় করতে হবে যে। আসলে কয়েকটা কথা বলার খুবই প্রয়োজন, বলতে পারি? বাবার দিক থেকে সেভাবে কোনো উত্তর এলো না। উত্তরটা এলো ঠাকুরপোর দিক থেকে। বলুন কৃষ্ণচরণ বাবু, আপনি বলুন। বাবার মুখ দেখলেই বোঝা যায় যে তিনি বেশ বিরক্ত। তবুও কৃষ্ণচরণবাবু বলা শুরু করলেন, উকিলবাবু, বাবাই আজকে আপনার কাছে আইনি পরামর্শ করতে আসতেন, কিন্তু গতকাল গৃহপ্রবেশের পুজো সেরে বাড়ি ফিরে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, পুজো দেওয়ার সময়ে বাবা বেশ কিছু বাধার সম্মুখীন হন। যদিও সেই সব বাধা অতিক্রম করে গুরুদেবের আশীর্বাদে নির্বিঘ্নে বাবা পুজো সম্পন্ন করতে পেরেছিলেন, কিন্তু বাবা এও বলেছেন যে এই বাড়ির জমিতে পা রাখার সময় থেকে কোনো একটা কিছুর উপস্থিতির আভাস তিনি পেয়েছিলেন, যা। কোনো একটা কিছু মানে? কার উপস্থিতি? কি বলতে চাইছেন বলুন তো আপনি। বাবা বেশ ঝাঁঝালো গলায় প্রশ্ন করলেন। আমি বলছি তো উকিলবাবু, আপনাকে একটু ধৈর্য ধরে শুনতে হবে যে। কালকে বাবার মুখে সব কিছু শুনে এবং ওনার অসুস্থতার কারণে আমি বাবাকে প্রস্তাব দিই আমাকেই জরুরি কাগজপত্রগুলো দিয়ে এখানে পাঠানোর জন্য। এখানে এসে আমার এইটুকু উপলব্ধি হয় যে এই বাড়ির বাস্তু জমিতে কিছু খুঁত রয়েছে, তবে তার প্রামাণ্য খুঁজতে একটা বিশেষ ক্রিয়া করি। এই ক্রিয়ায় ব্যবহার্য সেই বাস্তু জমির কোনো পদার্থ, এক্ষেত্রে জল বা তরল পদার্থ আদর্শ। বৌমা হেসেল থেকে জল ভরা গিলাসটা এনে দিতেই গুজ্জ মন্ত্রের দ্বারা সেই ক্রিয়া সম্পন্ন করি এবং স্পষ্টভাবে অনুভব করি এক অশরীরীর উপস্থিতি। এতক্ষণ ধরে বাবার বড় ছেলে একদম চুপ করে বাবার পেছনে দাঁড়িয়ে শুনছিলেন সব কিছু। এবারে কৃষ্ণচরণ বাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে উনি বললেন, অশরীরী মানে মানে ভূত? কি বলছেনটা কি আপনি? আপনাকে দেখে তো বেশ শিক্ষিত বলেই মনে হচ্ছে, কিন্তু আপনার কথাবার্তা শুনে তো। ঠাকুরপো ওনাকে থামিয়ে দেয়, বলে, দাদা, ওনাকে বলতে দে না, একবার শুনে নেওয়া যাক না উনি কি বলতে চাইছেন। আপনি বলুন। দেখুন, আমি আর আপনার বেশি সময় অপচয় করব না উকিলবাবু। যে অশরীরীর অস্তিত্ব আমি অনুভব করেছি তার রোষানলে রয়েছেন আপনি ও আপনার পরিবারের সবাই। এই অপশক্তিকে নিয়ন্ত্রণে না আনলে সর্বনাশ ঘটতে পারে। আপনারা সবাই, এমনকি পরবর্তী প্রজন্মও এর ভুক্তভোগী হতে পারে। অনুগ্রহ করে আপনারা বোঝার চেষ্টা করুন। কৃষ্ণচরণবাবু শেষ কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। মায়ের দিকে তাকাতে দেখলাম উনি চোখ বুজে হাত জড়ো করে ওপরের দিকে তাকালেন, ইষ্টনাম স্মরণ করলেন বোধহয়। হঠাৎ এতক্ষণ বাদে বাবার গলা পেলাম, উকি দিলাম উঠোনের দিকে ফের। এবারে আমি একটা কথা বলি কৃষ্ণচরণ বাবু। বেশ উকিলবাবু, বলুন। দেখুন, আপনার বাবা আমার কাছ থেকে দক্ষিণা বাবদ যে পরিমাণ অর্থ দাবি করেছিলেন আমি তো তা সম্পূর্ণ করেছি, তাতে কিছুমাত্র কমতি করিনি। বাবা,
শুভ, বলতে দে আমায়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, দেখুন, যদি আপনার কোনো অর্থের প্রয়োজন হয় তাহলে সেটা আপনি আমাকে সরাসরি বলতেই পারতেন। এসব ভূত প্রেত ক্রিয়াকলাপের গল্প বানানো, জলের ভেলকি নাই বা করতেন। বলুন বলুন, আপনার কত টাকার প্রয়োজন আপনি বলুন, নিঃসংকোচে বলুন। ঠাকুরপোকে এবার দেখলাম মাথা নিচু করে গীতা হাতে করে দালান থেকে নিজের ঘরে চলে যেতে। কৃষ্ণচরণবাবু হাসলেন, তারপরে বললেন, বলবো উকিলবাবু, অবশ্যই বলবো। এই পৃথিবীতে কখন যে কার কাকে প্রয়োজন হয় কেউ জানে না, কিন্তু যারা প্রয়োজনটাকে শুধুমাত্র অর্থ দিয়ে পরিমাপ করেন তাদের প্রয়োজনে কখনো নিজে থেকেই সাড়া দিতে নেই। আমি ভুল করেছি, তাদের প্রয়োজনটা বুঝতে দিতে হয়। বুঝতে দিতে হয় যে সব প্রয়োজনের পরিপূরণ কখনোই অর্থের দ্বারা সম্ভব নয়, কখনোই নয়। তাই আজ যেতে যেতে বলে রাখি, এত কিছুর পরেও প্রয়োজন হলে ডাকবেন আমায়, নিঃসংকোচে ডাকবেন, আমি সাড়া দেব। ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই প্রয়োজন যেন আপনাদের না হয়। কিন্তু ওই যে কেউ জানে না কখন কার কাকে প্রয়োজন হয়। উকিলবাবু, তাহলে আজকে আমায় বিদায় দিন। হ্যাঁ, আসুন দয়া করে। বাবাকে দেখে মনে হলো তিনি যেন খুব অবাক হয়েছেন, কোনো উত্তর দিলেন না। তার বড় ছেলে কৃষ্ণচরণ বাবুকে বিদায় দিলেন। সেই সময় তোমাদের দাদাই একদম আলাদা মানুষ ছিলেন। আজ এই বয়সে উনি যতই স্বাস্থ্য চর্চা করুন, পূজা আরাধনা করুন, সেই সময় উনি বাবার মতোই গণ নাস্তিক ছিলেন, কোনো কিছুতে বিশ্বাস করতেন না। এরপরে বাড়িতে যা ঘটল সেটাই বলি তাহলে এখন। এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, তখন সবে ভোর হয়। একটা খুব বিচ্ছিরি স্বপ্ন দেখে প্রায় ধড়ফড়িয়ে বিছানায় উঠে বসলাম। এই শীতকালেও বালিশ পুরো ঘামে ভেজা। স্বপ্নটা কিন্তু বড় অদ্ভুত। আমার মনে হলো আমায় কেউ কিছু একটার মধ্যে বন্ধ করে দিয়েছে, খুব শক্ত কিছু। আমি সেটার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছি, হাত পা ছুটছি। সে একদম বন্ধকর পরিস্থিতি, আর চারিদিকে শুধু জলের শব্দ, যেন মনে হচ্ছিল আমি জলের ভেতরে আছি আর কেউ কোনো লোহার শক্ত জিনিসের ভেতর আমায় আটকে দিয়েছে। কিছুতেই বেরিয়ে আসতে পারছি না সেটার থেকে। বিছানায় উঠে বসে হাঁপাতে লাগলাম। পাশে তাকিয়ে দেখি উনি নেই। ঘরের বাইরে বেরিয়ে দেখি উনি দালান দিয়ে হেঁটে আসছেন ঘরের দিকেই। ঘরে ঢুকতেই ওনাকে জিজ্ঞেস করলাম, কি গো, এত বড় কোথায় গিয়েছিলে তুমি? কল ঘরে গিয়েছিলাম কানন, কল ঘরে গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে এলাম। তোমাদের দাদাই আমার নামটাকে ছোট করে কানন বলেই ডেকে আসছেন চিরকাল। আমার কেন জানি না ওনার চোখ মুখ দেখে ভালো লাগলো না, কেমন একটা ফ্যাকাশে ভাব। তোমার কি হয়েছে গো? শরীর খারাপ? এই নাও একটু জল খাও, ধরো। কুজো থেকে গেলাসে জল গড়িয়ে দিলাম ওনাকে। এক নিঃশেষে সবটা জল শেষ করে উনি তারপরে ধীরে ধীরে বলতে লাগলেন, আসলে একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। কিরকম দুঃস্বপ্ন গো? কি দেখেছো স্বপ্নে? খুব অদ্ভুত, মাথা মুন্ডু কিছুই বুঝলাম না স্বপ্নটার। বিচ্ছিরি স্বপ্ন একেবারে। মনে হলো যেন আটকে গিয়েছি কিছু একটা জিনিসের ভেতর। বারবার ধাক্কা মারছি, সেটার গায়ে ধাতুর আওয়াজ আসছে কেবল। জিনিসটা বড় একটা বাক্সের মতো। আমি সেটার ভেতরে কিছুতেই। আর জলের শব্দ? হ্যাঁ, চারিদিকে জলের শব্দ শুনতে পাওনি? তুমি আর আমি তাহলে
ওরে বিশু, বৌমা, শুভ রে, তোরা তাড়াতাড়ি আয় রে, তোদের বাবা কেমন যেন করছেন, বলি তাড়াতাড়ি আয় রে। মায়ের চিৎকার শুনে আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম। ঠাকুরপোকে দেখলাম গীতা হাতে ঘর থেকে বেরিয়ে আসতে। বাবা মায়ের ঘরটা বাড়ির মস্ত কাছারি ঘরটার পাশেই। ঘরের পরিস্থিতি বেশ ভয়ঙ্কর। বাবাকে দেখলাম বিছানার বালিশ চাদর সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন, আর গোঙাতে গোঙাতে জড়ানো গলায় কিছু একটা বলছেন। আমাকে আমাকে বের করো, বের করো এখান থেকে। জল জল চারিদিকে জল, জলে তুমি জল। বাবা এক নাগাড়ে বলে চলা কথাগুলো শুনে উনি আমার দিকে তাকালেন। আমরা বেশ বুঝলাম বাবা ওই একই স্বপ্ন দেখেছেন। উনি তাড়াতাড়ি গিয়ে বাবাকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। বাবা একইভাবে প্রলাপ বকতে বকতে ওনাকে এক ধাক্কায় সরিয়ে দিলেন। এবারে মা কাঁদতে কাঁদতেই বললেন, খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম বৌমা। ঘুম ভেঙেই দেখি উনি কেমন যেন একটা করছেন। কতবার ওনাকে ডাকলাম, কিন্তু উনি কোনো উত্তর দিচ্ছেন না তো। ছটফট করে যাচ্ছেন, শুধু চিৎকার করছেন, হা ভগবান, এই কি সর্বনে শুরু হয়েছে গো এ বাড়িতে। হা ভগবান, বিশুরে, তোর বাবাকে দেখ। আমি মাকে আর জিজ্ঞেস করলাম না যে মা কী স্বপ্ন দেখেছেন। তবে উনি ঠাকুরপোকে জিজ্ঞেস করলেন, ভাই, তুই কি কিছু স্বপ্ন? না দাদা, আমি তো রোজকার মতো ব্রহ্ম মুহূর্তে উঠেই গীতা পাঠ করছিলাম। পাঠ করতে করতেই হঠাৎ মায়ের চিৎকার শুনতে পেলাম, ছুটে এলাম। দাদা তুই একটু শর্ত দেখি। মা, বাবাকে শক্ত করে ধরো। ঠাকুরপোকে দেখলাম বাবার কাছে এগিয়ে যেতে। ততক্ষণে বাবা আরও উত্তেজিত হয়ে পড়েছেন, মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে ওনার। ঠাকুরপো ধীরে ধীরে হাতে ধরে রাখা গীতাখানা ছুঁয়ে দিলেন বাবার মাথায়। এসব কি করছিস তুই শুভ? যত সব অশিক্ষিত আচরণ। বাবাকে শহরে নিয়ে যেতে হতে পারে। আমি বরং থার্মোমিটারটা নিয়ে আসি। বাবার গা গরম, জ্বরটা মাপতে হবে। আহ আহ শান্তি। কতক্ষণ পর একটু শ্বাস নিতে পারলাম। কত শান্তি। বাবাকে দেখলাম মুখ হাঁ করে বড় বড় শ্বাস নিতে। একটু দাঁতস্থ হয়ে আসছেন তিনি। এলিয়ে পড়লেন বিছানায়। ঠাকুরপো একইভাবে গীতাখানা ছুঁয়ে রেখেছে বাবার মাথায়। আমায় বললে, বৌদিদি, এক গ্লাস জল নিয়ে এসো তো। মা, তুমি একটু জল খাইয়ে দাও বাবাকে। মা জল খাইয়ে দিলে বাবা বেশ কিছুটা শান্ত হলেন। কপালের বিন্দু বিন্দু ঘাম মুছিয়ে দিলেন মা আঁচল দিয়ে। ঠাকুরপো এবারে গীতাখানা নিয়ে উঠে যাচ্ছিল। মা ঠাকুরপোর হাতখানা চেপে ধরলেন, বলতে লাগলেন, বাবা শুভ, এখন কি করি বল দেখি। ঠাকুরপো যেন কিছুটা অভিমানী স্বভাবের। সে মায়ের হাত আস্তে আস্তে ছাড়িয়ে নিল। তারপর ধীরে ধীরে বলতে লাগলো, মা, আমার সাথে তোমাদের মতবিরোধ চিরকালের, তাহলে এখন হঠাৎ আমায় কেন? দাদা শিক্ষিত, বাবার সাথে সাথে ওকালতি করে, ওর বুদ্ধি বেশি। তুমি বরং দাদার পরামর্শ নাও মা। কথা শেষ করে বেরিয়ে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়ল ঠাকুরপো দাদার ডাকে। ভাই দাঁড়া, আজ একটা কথা খুব মনে হচ্ছে, বিশেষত তোর হাতের গীতাটাকে দেখে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই তর্ক করতে করতে এই মান অভিমানের পালা আর কত দূর নিয়ে যাব বলতো?
বাড়িতে আসা থেকে তোর বৌদি মানে যত সব অদ্ভুত ঘটনা ঘটছে, আমার বিজ্ঞান মনস্ক চিন্তাধারা এইসব মানতে চায় না। কি করব বল? তাই দুঃখ পাস না আমার কথায়। তুই বল ভাই, তোর কি মনে হয় এখন কি করা উচিত? ঠাকুরপো কিছুক্ষণ চুপ করে থাকলো, আমাদের সবার দিকে একবার তাকিয়ে বলল, দাদা, তুই আপাতত সকাল হলে গ্রামের হাসপাতাল থেকে ডাক্তার ডেকে নিয়ে আয়। বাবাকে এক্ষুনি শহরে নিয়ে যাওয়াটা বোধহয় উচিত হবে না, ওনার বিশ্রামের দরকার। আর ততক্ষণে আমি বরং একবার ঠাকুর মশাইয়ের বাড়িতে যাই। হ্যাঁ দাদা, আমি তো ওনার সাথে সৌজন্য বজায় রেখেই কথা বলেছি। আমার ওনার সাথে কথা বলতে একটুও বাঁধবে না। এখনই কথা দিতে পারছি না, তবে যেহেতু উনি বলেছিলেন প্রয়োজনে ডাকলে উনি সাড়া দেবেন, সেই ভরসাতেই যাওয়া। চেষ্টা করব ওনাকে নিয়েই আসা। অনেক বেলার দিকে ডাক্তারবাবু এলেন, যন্ত্র দিয়ে পরীক্ষা করে বললেন বাবার রক্তচাপ খানিক বেড়েছে, যে কারণে এই অবস্থা। সিদ্ধান্ত নেওয়া হলো পরের সপ্তাহেই একবার শহরে গিয়ে বড় ডাক্তারের কাছ থেকেও পরামর্শ নেওয়া হবে। আর সকাল থেকে কাছারি ঘর বন্ধ। বাবাকে ডাক্তারবাবু বিশ্রাম নিতে বলেছেন, আর এদিকে উনিও সকাল থেকে বেশ ব্যস্ত ছিলেন। দুপুরের খাওয়া দাওয়া কোনো রকমে শেষ হলে আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে ঠাকুরপোর কথায় আদৌ কৃষ্ণচরণবাবু রাজি হবেন তো এত কিছুর পরেও এ বাড়িতে আসতে। কে জানে, এইসব নিয়েই কথা বলছিলাম মায়ের সাথে ঘরে বসে বসে। গো বৌমা, এ তো দেখছি দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কই শুভ তো এখনো এলো না কো? ও মা, মা গো, ঠাকুরপো এসে যাবে গো মা, তুমি চিন্তে করো নে। মায়ের সাথে কথা বলতে বলতে ঘরে জানলা দিয়ে তাকিয়ে আছি পুকুর পাড়ের দিকে। পাড়ে বসে চাপা ঝন ঝন শব্দে সমস্ত দুপুরের বাসন মাজছে। মা চিন্তায় চিন্তায় ফের বললেন, কি জানি বাবা, পাশের গাই তো বাড়ি ঠাউর মশাই, কি কোন ভোরবেলায় বেরিয়েছে ছেলেটা। ও মা, বৌদিদি গো! হঠাৎ চাপার চিৎকার ভেসে এলো পুকুর পাড় থেকে, আর বাসনপত্রের সব ঝন ঝন আওয়াজ। ঘর থেকে বেরিয়ে আমি সোজা দৌড়ালাম পুকুর পাড়ের দিকে। মা জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, ও বৌমা, চাপা তো ডুবে যাচ্ছে গো। ও বাবা! পুকুর পাড়ে গিয়ে দেখি সে বিশাল কাণ্ড। চারিদিকে বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পুকুরের একেবারে মাঝখানটায় চাপা পাগলের মতো চিৎকার করে চলেছে। আমারে আমারে টেনে নিচ্ছে গো বৌদিদি, টেনে নিচ্ছে আমারে। আমার পা 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 ধরে টাইনে নিচ্ছে গো, টেনে নিচ্ছে, পা ধরে টেনে নিচ্ছে। কে টেনে নিচ্ছে? পারছি নে গো দিদিমা, টাইনা নিচ্ছে, আমার পা ধরে টাইনা নিচ্ছে। তখন আর বেশি কিছু ভাবতে পারলেন না। বিয়ের আগে দিব্যি সাঁতার কাটতাম গ্রামের পুকুরে, এখন বউ মানুষ, এইভাবে কি করে পুকুরে নেমে যাই? কোনো রকমে একটা মোটা গাছের ডাল বাড়িয়ে দিলাম চাপার দিকে। চাপা ডালখানা ধরার সাথে সাথেই স্পষ্ট বুঝতে পারলাম কেউ ওকে জলের ভেতর টেনে টেনে নিয়ে যাচ্ছে, যে কারণে অমন সাঁতার জানা মেয়েটাও কিছুতেই বেরিয়ে আসতে পারছে না কো জলের ভেতর থেকে। কি অবস্থা? এই চাপা, চাপা রে, ধর ধর ধর, শক্ত করে ধর ডালখানা, ধর রে চাপা, শক্ত করে ধর বলছি, ধর। পারছি নে গো দিদিমা, টাইনা নিচ্ছে, আমার পা ধরে টাইনা নিচ্ছে। টানছে? কে টানছে তোকে? হঠাৎ আমার সারা শরীর ভারী হয়ে এলো। চাপা কিছু বললো হয়তো, কিন্তু আমি সেটা শুনতে পেলাম না। মনে হলো আমার হাতের ওপর কিছু একটা জিনিস কিলবিলিয়ে উঠে আসছে ওই জলের ভেতর থেকে। একটা কালো হাত, একটা লিকলিকে কালো হাত জলের ভেতর থেকে এসে ধরলো চেপে আমার হাতখানা। হাত ছড়িয়ে রয়েছে ঘন শ্যাওলা আর জলের লতা পাতায়।
হাতের কালো কালো নখগুলো গেঁথে যাচ্ছে আমার হাতের চামড়ায়। সরু সরু কালো আঙুলগুলো দিয়ে চেপে ধরলে আমার হাতখানা, চেপে ধরে ধীরে ধীরে সরিয়ে দিতে লাগলে গাছের ডালখানা চাপার দিক থেকে। আমি চাইলেও সেটাকে কিছুতেই এগিয়ে দিতে পারছিলাম না চাপার দিকে। চাপাকে কেউ টেনে নিয়ে যেতে চাইছে জলের ভিতরে, একটু একটু করে ডুবে যাচ্ছে সে যেন। ছেড়ে দিন মেয়েটিকে। কেঁপে উঠলাম গলাটা শুনে। মাথাটা কোনো রকমে ঘুরিয়ে দেখলাম কৃষ্ণচরণবাবু এসে দাঁড়িয়েছেন। তার চোখের চাউনি ভয়ঙ্কর। পোশাক সেদিনের মতোই, খুব সাধারণ, তবে আজ ওনার হাতে রয়েছে একখানা কুমুন্ডুলু। সাধু সন্ন্যাসীর কাছে যেমনটা থাকে ঠিক সেরকম। উনি আবার গজরে উঠলেন। আপনি ছেড়ে দিন মেয়েটিকে, ছেড়ে দিন এক্ষুনি। এবারে খেয়াল করলাম কৃষ্ণচরণবাবুর চাউনি আমার মুখের দিকে নয়, তিনি তো আমার হাতের দিকে তাকিয়ে আছেন। তার ভয়ঙ্কর চাউনির জন্যই কিনা জানি না ধীরে ধীরে ওই কুচকুচে কালো হাতটা আমার হাতটা ছেড়ে দিচ্ছে। বৌদিদি, তুমি পার থেকে উঠে এসো, কৃষ্ণচরণ বাবু এসে গেছেন, তুমি উঠে এসো। কানন, উঠে এসো পার থেকে। ওরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? সে যতই আমাকে পুকুর পাড় ছেড়ে আসতে বলুক কেন কে জানে, আমি কিছুতেই নড়তে পারছিলাম না সেখান থেকে। ওই কালো হাতখানা ধীরে ধীরে সরে গেলেও সারা শরীর ভারী হয়ে আছে তখনও। এমন সময় কৃষ্ণচরণবাবু বললেন, না, উনি উঠে আসবেন না। আমি ওনাকেই বলছি ওই মেয়েটিকে ছেড়ে দিতে, নইলে মেয়েটি ডুবে যাবে। কি হলো? ছেড়ে দিন মেয়েটিকে, এক্ষুনি ছেড়ে দিন মেয়েটির পা। ওকে মারবেন না এভাবে, ছেড়ে দিন ওর পা, এক্ষুনি ছাড়ুন। গর্জন করছেন উনি। ধীরে ধীরে আমার পুরো শরীর হালকা হয়ে আসছে, ভারী লাগছে না আর। কালো শ্যাওলা জড়ানো হাতটাকেও যেন দেখতে পাচ্ছি না আমার হাতের ওপর। দেখলাম চাপা সাঁতরে উঠে এলো পারে, খুব ভয় পেয়ে গেছে। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, বৌদিদি, অমন কইরে আইসা ধাক্কা দিলে কেন আমারে? তুই বাই যাইতাম আর একটু হইলে, ডালখানাই বা সরাইলে কে কেন? ভাই কি ইনি আইলেন, বাঁচাইলেন আমারে? ও ও বৌদিদি, তোমার কি হইছে গো? অমন কইরে কি দেখতাছো তুমি? চাপা কিছু একটা বলছে, আমি কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না। আশপাশের সব কিছু কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, শরীরটা আরও হালকা হয়ে যাচ্ছে। কৃষ্ণচরণ বাবুকে দেখলাম কোমণ্ডলু থেকে কিছু একটা ছিটিয়ে দিতে আমার দিকে। জলের ছিটে এসে লাগলো আমার গায়ে, চোখ দুটো বুজে এলো আমার। সেই দিন ঠিক এই কারণেই বৌমার দেওয়া জল আমি গ্রহণ করিনি। আমি অনুমান করেছিলাম যে সেই অশরীরই ঠিকই আশ্রয় নেবে আপনাদের মধ্যেই কোনো একজনের শরীরে। সেই অশরীরই বেছে নিয়েছেন বৌমাকেই। সেই অশরীরী কে বাবা? আর বৌমা? বৌমা কি করে? ওকে তো দেখে কিছু মনে হয়নি। মা, আপনি কাঁদবেন না এইভাবে। আর একটা অনুরোধ করছি, বৌমাকে ভুল বুঝবেন না। বৌমা অতি সুলক্ষণা, যে কারণে সেই অশরীরী পুরোপুরি তাকে নিজের আয়ত্তে আনতে পারেননি। তার কিঞ্চিত সত্তা প্রবেশ করেছে বৌমার শরীরে। আচ্ছা আচ্ছা, আপনাদের সকলকে একটা প্রশ্ন করছি, আপনারা কি কেউ কখনো বৌমার মধ্যে কোনো পার্থক্য, অদ্ভুত কোনো কিছু বলতে বা করতে দেখেননি? বিশ্বম্বর বাবু, আপনি তো ওনার স্বামী হন, আপনিই বলুন। আসলে আমি ব্যাপারটা কাউকে বলতে চাইনি। মানে ব্যাপারটা বেশ অদ্ভুত। যেদিন কি ব্যাপার বিশু? কই, তুই তো আমাকেও বলিসনি কেন রে? কি ব্যাপার? মা, এখন বলছি তো, আমি কাউকে বলতে চাইনি আসলে।
যেদিন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান হয় ঠিক সেদিন আমি অনেক রাত অবধি ঘরে বসে আইনের কিছু বই নিয়ে একটু পড়াশোনা করছিলাম। এমন সময় হঠাৎ হাত ঘড়িটার দিকে নজর গেল আমার। রাত প্রায় 1:30 তখন। ভাবলাম এখনো কাননের আসার সময় হলো না, এত কি কাজ। এই ভেবে ঘর থেকে বেরিয়ে হেসেলের দিকে গেলাম। দালানে আসতেই দেখি চাপা হেসেল থেকে ছুটতে ছুটতে বেরিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি পা চালিয়ে হেসেলে এসে দেখি কানন হাঁ করে খিড়কির দরজার দিকে তাকিয়ে আছে। অত রাতে দরজাটা খোলা কেন জিজ্ঞেস করাতে কোনো উত্তর পেলাম না ওর কাছ থেকে। অনেকবার জিজ্ঞেসও করলাম ও অমন করে বসেই বা আছে কেন, কি হয়েছে। চাপা অমন ছুটতে ছুটতে কোথায় গেল, কিন্তু না, কোনো উত্তর নেই। কারণ একইভাবে তাকিয়ে আছে খিড়কির দরজার বাইরে ওই পুকুর পাড়ের দিকে। এবারে আমি গিয়ে ওই দরজাটা বন্ধ করি। হু করে শীতের হাওয়ায় আমার গায়ে কাঁপুনি ধরে যাচ্ছিল, অথচ কানন যে দরজাটার মুখোমুখি কিভাবে বসে আছে বুঝলাম না। দরজাটা যেই না বন্ধ করেছি অমনি কুঁকিয়ে কেঁদে উঠল কানন, যেন এতক্ষণ কোনো একটা ঘোরের মধ্যে ছিল সে, এতক্ষণে ঘোর কেটেছে। দেখি ওই বড় বারকোষটা পরে ওর পা ফুলে একেবারে যা তা অবস্থা। কোনো রকমে ওকে নিয়ে ঘরে এসে ওষুধ লাগিয়ে ধাতস্থ করলাম। ও আমায় বলল খিড়কির দরজাটা বন্ধই ছিল, হঠাৎ ওটা খুলে যায়। আর তারপর চাপা নাকি কাউকে দেখেছে পুকুর পাড়ে, সেই দেখে নাকি ও ভয়ে রান্নাঘর থেকে ছুটতে বেরিয়ে যায়। চাপা যাকে দেখতে পেয়েছিল না, আমিও তাকে দেখতে পেয়েছিলাম। প্রথমে পাইনি, তবে চাপা যেই চলে গেল রান্নাঘর থেকে অমনি ধীরে ধীরে আমিও তাকে দেখতে পেলাম পুকুর পাড়ে। আর সেই থেকে প্রায় মাঝে মধ্যেই তাকে দেখি, আমার সাথে সাথে ঘুরে বেড়ায়। ওই তো ওই কোণে, ওই 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 কোণটাতে, ওই তো। আমি শুয়েছিলাম আমার নিজের ঘরেই। হঠাৎ পাশের ঘর থেকে ওনার গলার সেদিনের রাতের ঘটনাটা শুনতে পেলাম। তাই ঘর থেকে বেরিয়েই দেখি মা, ঠাকুরপো, উনি, কৃষ্ণচরণবাবু এনারা সবাই দালানেই বসে রয়েছেন প্রদীপ জেলে। বাবাকেও দেখলাম বড় কেদারাটায় বসে থাকতে। আমি গিয়ে কিছু কথা বলতেই কৃষ্ণচরণবাবু আমাকে থামতে বললেন। জামার বুক পকেট থেকে বের করলেন কিছু একটা। ওনার পাশেই রাখা সে কুমুন্ডুলুর থেকে কয়েক ফোঁটা জল জিনিসটার ওপর ছড়িয়ে দিলেন। বললেন, বৌমা, তোমার কথাও শুনবো, কিন্তু তুমি আগে এই কবচটা ধারণ করে নাও। এটি তোমায় যে কোনো অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে, তাই এটি শীঘ্র ধারণ করো। সাধারণ চৌকো মতন কবচখানা লাল সুতোয় বাঁধা, তবে দেখতে সাধারণ হলে কি হবে। কবচটা গলায় ধারণ করার মাত্রই সাথে সাথেই দালানের কোনায় যে কালো মূর্তিটাকে এতক্ষণ দেখতে পাচ্ছিলাম সেটা ধীরে ধীরে আবঝা হয়ে গেল। মনে অনেকটা সাহস পেলাম। আমি বললাম, আজ দুপুরে আমি চাপাকে ধাক্কা মারিনি গো। আমি মায়ের সাথে কথা বলতে বলতেই জানালা দিয়ে তাকিয়েছিলাম পুকুর পাড়ে। তা দেখি আমারই মতন এই রকম শাড়ি পরে এক মহিলা কোথা থেকে এসে চাপার পেছনে দাঁড়ালো। চাপা তখন এক মনে বাসন মাজছে। আমি অবাক হয়ে দেখছি তাকে। এ কে গা? কোন বাড়ির বউ? কেউ কি কোনো কাজে এসেছে পুকুরে? কিন্তু কই, হাতে বাসন, জামা কাপড় কিছুই তো নেই। হঠাৎ বউটা ঘোমটা তুলে সোজা জানালার দিকে তাকালো। যেই জানালায় আমি দাঁড়িয়েছিলাম এইখানে দেখলাম তো সেই মুখটা, দুইখানি কান্না ভেজা চোখ, নাকটা একদিকে বেঁকে যাওয়া, কালশিটে পড়ে যাওয়া থুতনি, কপালের একদিকে অনেকটা কাটা।
যাকে আমি দেখতে পাই মাঝে মাঝে, আমার আমার আশেপাশে ঘুরে বেড়ায়, কিন্তু আমার মতো সে যে চাপার কাছে গেছে কেন? ভাবতে না ভাবতেই মহিলা জোরে ধাক্কা দেয় চাপাকে, এই সঙ্গে নিজে লাফ দেয় জলে। আমি ছুটে যাই পুকুর পাড়ে, তো চাপা ভাবে আমি নাকি ওকে ধাক্কা মেরেছি জলে। আমি কেন এমনটা করতে যাব বলো? কেন কেন করতে যাব? কেন? শান্ত হন বৌমা। ওই অশরীরী মহিলা সেই রাতে চাঁপাকেই নিজের শিকার বানাতেন, তাই উনি প্রথমেই চাঁপাকে নিজের প্রতিকৃতি দেখিয়েছিলেন। কিন্তু চাঁপা সঠিক সময়ে ওই স্থান থেকে বের হয়ে যায়, ফলে ওই প্রেতিনীর সামনে তখন শরীরই বলতে একমাত্র তুমি, এবং তুমি তখন পায়ের ব্যথায় ছিলে দুর্বল। যে কোনো অশরীরই অতি সহজে আশ্রয় নিতে পারে কোনো দুর্বল শরীরে। তাই তোমার স্বামী দরজা বন্ধ করার আগে পর্যন্ত সেই অশরীরীর কিছুটা সত্তা তোমার শরীরে প্রবেশ করেছিল। অতঃপর তুমি মাঝে মধ্যেই তাকে দেখতে পেতে। এমনকি এই কবজ ধারণের আগেও তুমি দালানের ওই কোণে তাকে দেখতে পেয়েছো। কি বলো, পাওনি? হ্যাঁ, দেখতে পাচ্ছিলাম তো। আমার কথাটা বলার সাথে সাথেই সবাই ভয় ভয় তাকালো দালানের অন্ধকারটার দিকে। আর এখনো কি দেখতে পাচ্ছো? আগের মতো না, তবে আবজা আবজা দেখতে পাচ্ছি। ও ও পুকুর পাড়ের দিকে কিছু একটা দেখাচ্ছে হাত দিয়ে। কি? ওই দিকে? তিনি কি এখন পুকুর পাড়ের দিকেই ধীরে ধীরে যাচ্ছেন? সকলে আমার দিকে তাকিয়ে আছেন কি না? আমি অনেক সাহস করে আরো একবার তাকিয়ে বললাম, এখনো কি দেখতে পাচ্ছো? কৃষ্ণচরণ বাবু এবারে উত্তেজিত হয়ে উঠলেন। উনি কোমণ্ডলু কানা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, এই সময়ে সাধনা শুরু করতে হবে আমায়। প্রেতিনী নিজেই বাড়ির বাইরে প্রস্থান করেছেন, আরেকবার তাকে এই বাড়ির ভেতরে প্রবেশ করতে দিলে অনর্থ ঘটতে পারে। বৌমা, তুমি ঘরের ভেতরেই থাকো, দরজা বন্ধ করে। কোনো কারণেই তুমি কিন্তু ঘর থেকে বেরোবে না, তাহলে আমার সাধনা বিফলে যাবে। যেই বা তোমায় ডাকতে আসুক না কেন, তুমি কিছুতেই দরজা খুলবে না। বৌমা, অনেকক্ষণ বাদে বাবা আমায় কাছে ডাকলেন। আমি বাবার কাছে গিয়ে বললাম, বলুন বাবা। বৌমা, তুমি তোমার মাকে নিয়ে ঘরে যাও। আমি ঘরের বাইরেই আছি, কোনো ভয় নেই। তাই বলে তুমি একা একা ঘরের বাইরে বসে থাকবে কেন গো? বাবা তার শালের ভেতর থেকে বের করে আনলেন একটা বই। ঠাকুরপোর গীতাখানা ধরে উনি একবার প্রণাম করে নিলেন মাথায় ছুঁয়ে। এরপর যা হয়েছিল তার আমি আর নিজে চোখে দেখতে পাইনি, তবে শুনেছিলাম ঠাকুরপো মানে তোমাদের ছোটদাদুর মুখে। বৌদিদি, আমি তো ভেবেছিলাম সাধনার জোগাড় যন্ত্র কত কিনা জানি হবে, কিন্তু ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন পুকুর থেকে এক কলসি জল নিয়ে আসতে। আমি বেশ অবাক হলেও ওনার কথার ওপর কথা বলি কেমন করে। আমি ওনার কথা মতো পুকুর থেকে কলসি ভরে জল নিয়ে এলাম বৌদি। তবুও আমি অনেক সাহস নিয়ে বললাম, আপনি হয়তো যাগযজ্ঞ করবেন, আমি বরং কাঠের বন্দোবস্ত করি তাহলে। উনি দেখলাম সামান্য হাসলেন, বললেন, আরে অত ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। অগ্নিতত্ত্বের এক্ষেত্রে কোনো দরকার নেই। তোমরা শান্ত হয়ে বসো। যে অশরীরীর আওয়াজ জলে, তার সাথে যোগাযোগ সাধন হবে ওই একই তত্ত্বের মাধ্যমে, অর্থাৎ জলের মাধ্যমে। ব্যাস, আর কিছুই না। আমি আর দাদা তো ওনার কথা শুনে অবাক। দাদা এবারে ওনাকে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা আমারও মাথায় এসেছে আগে, তবে করে উঠতে পারিনি তখন। আচ্ছা কৃষ্ণচরণ বাবু,
ওই অশরীরী যেই হন, তাকে আপনার আপনি আপনি করে সম্বোধনের কি মানে একটু বলবেন? উনি আবার হাসলেন। পুকুর পাড়ে একখানা চাদর বিছিয়ে নিলেন, বোধহয় বসার জন্য, কিন্তু উনি নিজে বসলেন না। চাদরটার একদম মাঝখানে বসিয়ে দিলেন ওই আমার এনে দেওয়া পুকুরের জল ভরা কলসটাকে। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আত্মা অতি পবিত্র, কর্ম সাধনের জন্য দেহ দরকার। তাই প্রত্যেক আত্মার বিধাতার ইচ্ছেই নির্দিষ্ট দেহে জন্ম হয়। এরপর সেই দেহ পুরনো হলে যখন নতুন দেহের প্রয়োজন হয়, প্রকৃতির নিয়মে মৃত্যু ঘটে। মৃত্যু ওই দেহটির আত্মার কদাপি নয়। তাই যে কোনো আত্মাই অতি পবিত্র। এটি একটি শক্তি, তাকে অসম্মান করলে ঘোর অন্যায়। যে কারণে কোনো আত্মাকে যদি প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে সময়ের আগেই দেহ ছেড়ে দিতে হয়, তখন অপমৃত্যু ঘটে। সেই প্রয়োজনে একটি দেহকে আশ্রয় করে একটি আত্মা জন্ম নেন। সেই প্রয়োজন যদি অসম্পূর্ণ থাকে, তবে সেই আত্মা ক্ষুব্ধ হয়, তার মুক্তি লাভ ঘটে না। হাহাকার করে বেড়ায় প্রকৃতিতে, খুঁজে বেড়ায় দেহ, নিজের ক্রোধ ছড়িয়ে দেয় চারিদিকে। প্রকৃতির নিয়ম পরিবর্তন করতে চায় এবং ক্ষোভে দুঃখে ধীরে ধীরে ধ্বংসাত্মক হয়ে ওঠে সে। এমন সময় আমরা সবাই একটা আওয়াজ পেলাম। ছলাৎ ছলাৎ শব্দে গোটা পুকুরের জল উথাল পাথাল হচ্ছে। আমরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, এসব কি কি হচ্ছে পুকুরের ভেতরে? কৃষ্ণচরণ বাবু আমাদের দুজনকেই থামতে বললেন। খুব শান্ত গলায় বললে, দাদা আর আমি কিন্তু ওখানেই রয়ে গেলাম। কৃষ্ণচরণ বাবু এইবারে ওই পুকুর পাড়ে বিছিয়ে রাখা চাদরখানার ওপর গিয়ে বসলেন। পুকুরের জল ভরা কলসটা এখন তার মুখোমুখি। কিছুক্ষণ পুকুরটার দিকে উনি তাকিয়ে থাকলেন। উথাল পাথাল হওয়া জলের স্রোতের দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ ওনার সেই ছোট্ট কমণ্ডলুটার সবটুকু জল উনি সেই কলসের ভেতর ফেলে দিলেন। পুকুরের জলের স্রোত এবার যেন সুনামির মতো ফুঁসতে থাকলো। আমি আর দাদা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালাম। যোগাযোগের সময় হয়ে এসেছে, আপনারা কি এখানেই থাকবেন? কৃষ্ণচরণ বাবু গম্ভীর গলায় বললেন, সেই পুকুরের দিকে তাকিয়ে কাউকে নির্দেশ দিলেন যেন। ফের বললেন, শান্ত হন আপনি, এত অশান্ত হবেন না। শান্ত হন, আশ্রয় নিন এই কলসের জলে, আশ্রয় নিন। বলার সাথে সাথে কৃষ্ণচরণ বাবুর সামনে রাখা সেই কলসটা কেঁপে উঠল। আর এরপর বলার সাথে সাথে কৃষ্ণচরণ বাবুর সামনে রাখা সেই কলসটা কেঁপে উঠল। আর এরপর যা ঘটল, যা দেখলাম, সেটার জন্য আমি বা দাদা কেউই প্রস্তুত ছিলাম না। কলসের ভেতর থেকে কিছুটা জল উঠে বাইরে বেরিয়ে এলো। প্রথমে কৃষ্ণচরণ বাবু শক্ত হাতে ধরে আছেন কলসটাকে, সেটা প্রচন্ড কাঁপছে এখন। এরপর দেখলাম ধীরে ধীরে কিছু একটা বেরিয়ে আসছে সেই কলসের ভেতর থেকে। খুব ভালো করে দেখলে বোঝা যায় এটা একটা মাথা, তাতে একজোড়া চোখ, নাক, নাকের নিচে ঠোঁট, পুরো মুখটার প্রতিকৃতি গড়ে উঠেছে বিন্দু বিন্দু জলরাশি দিয়ে। হ্যাঁ, মুখের পুরো অবয়বটাই জলে, একটি নারীর মুখ। এবারে একে একে গলা, ঘাড়, দুটো হাত, একেবারে একটা সম্পূর্ণ নারীর শরীর বেরিয়ে এলো কলসটার ভেতর থেকে। পুরো শরীরটা জলের তৈরি, কাঁচের মতো স্বচ্ছ, পূর্ণিমা চাঁদের আলো। অতি প্রাকৃতিক সেই জলমূর্তিটিকে খুব সহজভাবেই প্রশ্ন করলেন কৃষ্ণচরণ বাবু। শান্ত হন, আপনি কে? সঙ্গে সঙ্গে আমি জলমূর্তিটির দিকে তাকালাম।
জলের ভেতর থেকে কোনো মানুষ কথা বললে যেরকম শুনতে লাগে, ঠিক সেই রকমই একটা ভারী নারী কণ্ঠ শুনতে পেলাম। আপনি কে? স্পষ্ট কিছু বুঝলাম না। কৃষ্ণচরণ বাবুকেও দেখলাম কিছুক্ষণ তাকিয়ে থাকতে জলমূর্তিটির দিকে। ফের ভারী গলাটা ভেসে এলো ওই জলমূর্তিটির থেকে। ক্ষমা করবেন, আপনি যে কথা বলতে অক্ষম সেটা আমার আগে বোধগম্য হয়নি। ক্ষমা করবেন। কিছুক্ষণ সব চুপচাপ। জলমূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে কলসের ওপর। আমি আর দাদা তাকিয়ে আছি কৃষ্ণচরণ বাবুর দিকে। হঠাৎ উনি বললেন, আপনি অনুগ্রহ করে আপনার ইন্দ্রিয় শক্তি সমূহ ওই জলাশয়ে ফিরিয়ে দিন। জলস্রোতের মাধ্যমে উত্তর দেবেন আমার প্রশ্নে। পারবেন তো? সাথে সাথে জলমূর্তিটির মাথাটা পড়ে গেল পুকুরের জলে। মাথাবিহীন জলমূর্তির দিকে তাকিয়ে থাকলাম কেবল আমি আর দাদা। কৃষ্ণচরণ বাবু এবার চোখ বুঝলেন। হাতের একটি বিশেষ মুদ্রায় ধ্যানস্থ হলেন যেন। গম্ভীর গলায় প্রশ্ন করলেন, আপনি কে? কি আপনার পরিচয়? আলোড়িত হলো পুকুরের স্থির হয়ে থাকা জল। জলের স্রোত এপার থেকে ওপার উথাল পাথাল করতে লাগলো। তারপর হঠাৎ সেই আলোড়ন থেমে গেল। আচ্ছা, এবারে বলুন আপনার মূল উদ্দেশ্য কি? আপনি কেন এই স্থান ত্যাগ করতে পারছেন না? বলুন অনুগ্রহ করে। আবার সেই জলের উত্থাল। পুকুরের জল যেন সমুদ্রের জলের মতন বইছে। বেশ কিছুক্ষণ ধরে এরকম জলের আলোড়ন চলতে চলতে একসময় আবার সব শান্ত হয়ে গেল। আপনার আত্মা অবশ্যই মুক্তি লাভ করবেন, এবং মুক্তির পর আপনি যখন প্রস্থান করবেন তখন আপনাকে একটা ইঙ্গিত দিয়ে যেতে হবে। পারবেন? একটা জলের স্রোত খুব ধীরে ধীরে বয়ে গেল পার ঘেঁষে। ঠিক আছে, কি ইঙ্গিত দেবেন সেটা আমি বলে দিচ্ছি। তবে আমার এই কথাটিতেই কিন্তু এই যোগাযোগের শেষ হবে। এরপর কিন্তু আপনি আর কোনোভাবেই যোগাযোগ করবেন না, চেষ্টাও করবেন না। রাজি? ফের একটা হালকা জলের স্রোত বয়ে গেল এপার থেকে ওপার। তবে বলছি, মন দিয়ে শুনবেন এবং সেই মতোই করবেন অনুগ্রহ করে। আপনার উদ্ধার হওয়া দেহ যখন প্রথম পবিত্র সূর্যালোকের ছোঁয়া পাবে, ঠিক সেই মুহূর্তে পুকুরের ওই ধারে যে বেল গাছটা আছে তার সবচেয়ে উঁচু ডালটা আপনাকে ভেঙে দিতে হবে, এবং এরপর আপনি পুরোপুরি মুক্ত। পারবেন তো? আমি আর দাদা তাকিয়ে রয়েছি পুকুরের দিকে, জলস্রোতের আলোড়নের অপেক্ষায়। কিন্তু এবার পুকুরের ভেতর থেকে উঠে এলো সেই মাথাটা। এতক্ষণ ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মাথাহীন জলমূর্তিটির গলার উপর পুনরায় সেই মাথাটা এসে বসে মূর্তিটিকে সম্পূর্ণ করলো। যতই অলৌকিক হোক না কেন, আমরা স্পষ্ট দেখলাম সেই জলমূর্তিটি তার দুই হাত জোর করলো নমস্কার মুদ্রায় কৃষ্ণচরণ বাবুর দিকে। উনিও প্রতি নমস্কার জানিয়ে কলসটাকে ফেলে দিলেন পুকুরে। সঙ্গে সঙ্গে পুরো মূর্তিটি যেন হেঁটে গেল। দোলের সময় একটা জলবেলুনকে ফাটিয়ে দিলে ঠিক যেমন হয়, ঠিক সেই রকম সমস্ত জলটা এসে পড়লো আমাদের ওপরে। মনে হলো বৃষ্টি পড়ছে বুঝি। এরপর অনেক ভোরে পুকুর পাড় থেকে এসে কৃষ্ণচরণ বাবু আমাদের বাড়িতে ঢুকলেন। এরপর অনেক ভোরে পুকুর পাড় থেকে এসে কৃষ্ণচরণ বাবু আমাদের বাড়িতে ঢুকেছিলেন। বাবাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি এই জমিটা কেনার আগে যথাযথ খোঁজ খবর নিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। এই জমির মালিক রমাপদ মুখুজ্জে। এই গ্রামেই বাড়ি। পরিবার বলতে স্ত্রী, একমাত্র পুত্র আর পুত্রবধূ। তবে উকিলবাবু, তবে কি? শুনেছি পুত্রবধূটির কথা বলতে সমস্যা ছিল। শ্বশুর গৃহে নানান অশান্তির কারণে এখানে থাকেননি।
তিনি তার পিতৃগৃহেই ফিরে যান। রমাপদ মুখুজ্জের পুত্রবধূ কনকবালা দেবী তার পিতৃগৃহে কোনোদিনই ফিরে যাননি, তাকে ফিরে যেতে দেওয়া হয়নি। সংক্ষেপে বলছি, মা বৌমার সামনে সংযত হয়ে বলাই বাঞ্ছনীয়। পর্যাপ্ত যৌতুকের দাবি না মেটাতে পারায় মুখ অর্থাৎ কথা বলতে অক্ষম অসহায় মেয়েটিকে তার শ্বশুরগৃহের সদস্যরা একসঙ্গে মিলে অত্যাচার করতেন নিয়মিত, এবং পরে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়। হত্যা করে ফেলে দেওয়া হয় জলে। অপমৃত্যু ঘটেছিল তার। তাই উনি বা ওনার আত্মার আবাস ওনার অন্তিম পরিণতির স্থানে, আপনার এই জমিতেই, ওই পুকুরের জলের ভেতরে। ডুবুরিরা আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেল। পুরো গাঁ এসে জড়ো হয়েছে পুকুরটার আশেপাশে। অনেকক্ষণ পরে ডুবুরিরা উঠে এলো জলের ভেতর থেকে, বিরাট একখান ট্রাঙ্ক নিয়ে। ট্রাঙ্কটাকে পাড়ের ওপর তুলতে জং ধরা ডালাটিকে ভেঙে ফেলা হলো। তখন সূর্যি একেবারে মাথার ওপর। কৃষ্ণচরণ বাবু ট্রাঙ্কটাকে খুলে ফেললেন এক টানে। ট্রাঙ্কটার ভেতরটা দেখতে এলো সবাই। আমি সেটা আর দেখিনি। পচা গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছিল। খিড়কি দিয়ে বাড়িতে ঢুকতে গিয়েই এমন সময় আমাকে চমকে দিয়ে পুকুর পাড়ের বড় বেলগাছটার একদম ওপরে মোটা ডালটা মট করে ভেঙে পড়লো আমারই সামনে। আমি তাকিয়ে থাকলাম শুধু সেটার দিকে। পরে সমস্ত পুলিশি তদন্তের পর মুখুজ্জেদের শান্তির ব্যবস্থা করে বাবা এক ছুটির দিনে কৃষ্ণচরণ বাবুকে নেমন্তন্ন করেছিলেন। বাবা তার করা দুর্ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং ওনাকে ওনার পারিশ্রমিক দাবি করতে অনুরোধ করেছিলেন। কৃষ্ণচরণ বাবু তার উত্তরে বলেছিলেন, দেখুন উকিলবাবু, আপনার প্রয়োজনে যেমন ভগবান আমার মাধ্যমে সেই প্রয়োজনের পরিপূরণ করেছেন, ঠিক সেইভাবেই আপনাকেও যে আমার প্রয়োজন আছে। আমি কিন্তু আজও দলিল দস্তাবেজ সবই নিয়ে এসেছি। আপনি আমার মূল্যবান আইনি পরামর্শ দিলেই আমি সমৃদ্ধ হব। উকিলবাবু, আমার প্রয়োজনের পরিপূরণ করবেন তো? নিশ্চয়ই কৃষ্ণচরণ বাবু, করব, নিশ্চয়ই করব। তোমাদের দাদাই হাসতে হাসতে বলেছিলেন সেদিন, ও কি মানিক, কিছু বলবি? দিদিমা, সেই ট্রাঙ্কটা কি কালো রঙের ছিল দিদিমা? হ্যাঁ, তাই তো, কালো রঙেরই তো ছিল। তুই কি করে জানলি মানিক? দিদিমার কথাটা শুনেই বোন হঠাৎ ঘ্যাঁ করে কেঁদে ফেলল। ওকে দেখে কেন জানি না সেদিন আমিও কেঁদে ফেলেছিলাম। খুব মনে আছে, সেই রাতে দিদিমা একা না, মা বাবা সবাই মিলে আমাদের দুজনকে পিঠে পুলি পাটিসাপটা খাইয়ে শান্ত করেছিলেন। তবে এরপর থেকে কোনোদিন আমরা ভাই বোনেতে ওই ট্রাঙ্কটার ওপর চড়ে বসিনি।